গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল মিত্রের লেখা একটি উপন্যাস গুলমোহর। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। সেদিন বুলবুল চৌধুরী এলো, অনেকদিন পরে এলো, কিন্তু এসেই খোঁজ করতে লাগলো নয়নার। চাকর বাকরদের জিজ্ঞেস করল, কোথায় গেছে মিসেস চৌধুরী? চাকররা বলল, বেড়াতে গেছে। কারোর বাড়ি গেছে? কারোর বাড়িতে নয়নার বেড়াতে যাওয়া নিষেধ ছিল বুলবুল চৌধুরীর। কোথাও বেড়াতে যাওয়াও পছন্দ করত না। বুলবুল চৌধুরী বলতো, এ পাড়ার সব লোক খারাপ, কারোর বাড়িতে যাবার দরকার নেই। নয়না একবার বলেছিল, কিন্তু ওরা বারবার করে যেতে বলেন আমাকে। তা বলুক গে, যাক, এরা কেউ লোক ভালো নয়। কেবল তোমার কথা ওকে বলবে আর ওর কথা তোমাকে বলবে। ওরা কেউ কারোর ভালো দেখতে পারে না। নয়না একবার সাহস করে বলেছিল, মিসেস চোপড়া প্রায়ই আসেন কিন্তু। কেন আসেন? নয়না বলল, কি করে জানবো কেন আসেন? বোধহয় গল্প করতে। কি গল্প করেন? তোমার কথা জিজ্ঞেস করেন। আমার কথা? আমার কি কথা জিজ্ঞেস করেন? নয়না বলল, এই তুমি কোথায় যাও, কি করো, এসব। মিস্টার চোপড়ার সঙ্গে তোমায় তুলনা করে কেবল। মিস্টার চোপড়ার নাম শুনেই চটে উঠল বুলবুল চৌধুরী। বলল, আমার সঙ্গে মিস্টার চোপড়ার তুলনা? ওটা তো একটা স্ত্রৈণ। এরকম হাজব্যান্ড করতে চাও তুমি আমাকে? না, তা তো আমি বলিনি। তোমার কথাতে তো তাই মনে হলো। ওটা একটা মেয়ে মানুষ। ওই মিস্টার চোপড়াটা বউয়ের ভেড়ুয়া, কেবল বউয়ের পেছন পেছন ঘুরে। অমন মেয়েলি পুরুষ তুমি পেয়েছো নাকি আমাকে? নয়না বলল, না, তা বলিনি। তবে ও কথা বলছো কেন? নয়না বলল, আমার কিন্তু বড় লজ্জা করে। কিসের লজ্জা? সবাই জানে তুমি বাড়িতে থাকো না, তাই নিয়ে যখন কেউ কিছু বলে তখন আমার লজ্জা করে। তুমি কি চাও যে আমি মিস্টার চোপড়ার মতো হব? নয়না বলে, তুমি বাড়িতে থাকলে তো সব কথা ওঠে না। বুলবুল চৌধুরী রেগে যায়, বলে, কিন্তু আমি কি ওদের মতো বউয়ের ভেড়ুয়া? আমি কি ওদের মতো মেয়ে মানুষ? এর জবাব দিতে গিয়ে নয়না চৌহানের বুকটা ফেটে যায়, কিন্তু মুখে কিছু বলতে সাহস করে না। মানুষটাকে দেখলেই ভয় করে নয়নার। বিশ্বাস করতে পারে না, নির্ভর করতে পারে না। লোকটা যখন বাড়িতে থাকে তখন মনে হয় যেন বাড়িতে না থাকলেই ভালো হতো। আবার যখন লোকটা থাকে না, তখন না থাকার জন্য লজ্জা হয়। বুলবুল চৌধুরী বাড়িতে না থাকা যেন নয়না চৌহানের লজ্জা। এ এক অদ্ভুত সমস্যা তার জীবনে, এ এক অদ্ভুত যন্ত্রণাও বটে। সেদিন বুলবুল চৌধুরী এসে খোঁজ করতেই তাই গুলাবি সামনে এসে দাঁড়ালো। বুলবুল চৌধুরী জিজ্ঞেস করল, কোথায় গেছে তোমার দিদিমণি? বেড়াতে। কোথায় গেছে বেড়াতে? হাওয়া খেয়ে বেড়াবাড়ি তার সময় হলো এখন? আর আমি যে কাজকর্মের ভিড়ে নাকে চোখে দেখতে পারছি না। দিদিমণিকে ডেকে আনবো? সে এক অদ্ভুত আবহাওয়া। সেদিন চৌধুরী লজের বৈঠকখানায় আরও কয়েকটা নতুন লোকের মুখ দেখা গেল। তারাও সবাই এসেছে বুলবুল চৌধুরীর সঙ্গে। কি তাদের কাজ, কেনই বা তারা এসেছে, কতক্ষণ তারা থাকবে, তাও কেউ জানল না। চৌধুরী লজের পার্লারে বসে অনেকক্ষণ তাদের কথাবার্তা চলল। বড় বড় রেইস আদমি সব। ভেতরে কিচেনে খবর গেল, খাবার তৈরি হবে 5 জন লোকের। ততক্ষণে গুলাপি গিয়ে ডেকে নিয়ে এসেছে দিদিমণিকে। নয়না চৌহানের বেড়ানোর জায়গা আর কতটুকু? বাড়ি থেকে বেরিয়ে কিছু দূরেই একটা পাহাড়, পাহাড়ের তলায় কয়েকটা বড় বড় গাছ। সেইখানটাতে গাড়িটা গিয়ে দাঁড়ায়। নয়না নামে গাড়ি থেকে, অলকাও নামে। তারপর এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে বেড়ায়। তারপর একটা পাথরের উপর কিছুক্ষণ বসে 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 গল্প করে। তারপর যখন সন্ধে হয়ে আসে তখন ঠান্ডা পড়ে। অলকার গায়ে কোটটা চড়িয়ে দেয় নয়না, নিজের উলের স্কার্ফটা জড়িয়ে নেয় গায়ে। তারপর আরও রাত হয়।
তখন কোনো কোনো দিন চাঁদটা ওঠে আকাশের এক কোণে। নয়না অলকাকে জিজ্ঞেস করে, বাড়ি যাবি? অলকা জিজ্ঞেস করে, তোমার বাড়ি যেতে ইচ্ছে করছে? নয়না বলে, তাই এখানে বসে বসে বা কি করব? অলকা বলে, বাড়িতে গেলে আমার কেমন যেন ভয় ভয় করে। কেন? ভয় করে কেন তোর? কি জানি। না, আর ভয় করিসনি, আমি তো আছি। কিন্তু আবার যদি আজও মিসেস চোপড়া আসে, আবার সে নিজের কথা বলে? নয়না বলে, তা বললেই বা, সংসারে কি একরকম লোক থাকে? পৃথিবী কত বড় তা জানিস? হাজার হাজার লক্ষ লক্ষ রকমের মানুষ এখানে থাকে। কেউ ভালো, কেউ মন্দ, কেউ বোকা, কেউ জোচ্চোর। ওসব ভাবতে গেলে কি চলে? অলকা বলে, না দিদি, আমরা নৈনিতালে চলে যাই, সে বরং এর চেয়ে ভালো। সেখানে যে যাবি সেখানে কে আছে তোর? তাই এখানেই বা কে আছে? তবু থাক এখানে কদিন। সেখানে গিয়েও তুই, আমি আর গুলাবি, এখানেও তাই। তফাৎটা কোথায়? অলকা বলে, সেখানে আমার কিন্তু এমন ভয় করতো না। তাই এখানেই বা তোর ভয়টা কিসের? তা তো জানি না, শুধু মনে হয় যেন একটা কিছু খারাপ হবে তোমার। আমার? আমার জন্য ভাবিসনি তুই। আমার যা হবার তাই হবে। আমার কথা ভাবা আমি ছেড়ে দিয়েছি। কথা বলতে বলতে নয়নার গলাটা বোধহয় ধরে আসে। গলাটা পরিষ্কার করে নিয়ে আবার বলে, যেদিন আমার বাবা মারা গেছে সেই দিন আমি জানি আমার কপালে সুখ নেই। নইলে টাকার তো আমার অভাব নেই, রূপও তো আমার আছে। অলকা বলে, সত্যি দিদি, তোমাকে দেখে আমার আর বড় হতে ইচ্ছে করে না। কেন রে? তুই বড় হবি, তোরও একদিন বিয়ে হবে। আমি তোকে অনেক ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেব। অলকা বলে, বিয়ের ওপর আমার ঘেন্না হয়ে গেছে, আমাকে যেন তুমি কোনোদিন বিয়ে করতে বলো না। নয়না বলে, ধুর, আমার কপাল খারাপ বলে কি সকলেরই কপাল খারাপ হবে? কত মেয়ে তো বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। মিসেস চোপড়াকে দেখিস না, কত সুখী। রোজই গয়না কিনছে, সালোয়ার কিনছে, গাড়ি কিনছে। অলকা বাধা দিয়ে বলল, মিসেস চোপড়ার কথা তুমি আর বলো না দিদি, ওকে আমি মোটেই দেখতে পারি না। কেবল নিজের কথা বলে সব সময়। আমরা যেন ওর মতন বড় লোক নই, কেবল আমাদের সামনে প্রমাণ করতে চায় ও আমাদের চেয়ে বড় লোক। নয়না বলে, তা বলুক, কিন্তু মিসেস চোপড়া আমাদের চেয়ে সুখী। অলকা বলে, দরকার নেই আমাদের অমন সুখের, ওর চেয়ে বিয়ে না করা অনেক ভালো। নয়না হাসে, বলে, এখন তুই ওই কথা বলছিস, শেষকালে তুই একদিন বিয়ের জন্য ছটফট করবি। কেন? কখনো করব না, তুমি দেখে নিও। তুমি কি বিয়ের জন্য ছটফট করেছিলে? তবে বিয়েতে কেন মত দিলে? নয়না বলল, আমি কি ইচ্ছে করে মত দিয়েছিলাম রে? বাবা যে মারা যাবার আগে কথা দিয়ে গিয়েছিল, বাবার কথাও রাখবো না? তুই তো জানিস না আমি বাবাকে কত ভালোবাসতাম। ছোটবেলা থেকে তো কেবল বাবাকেই চিনতাম, বাবার কাছে কাছেই থাকতাম। মারা যাবার সময় আমার কথা ভেবে ভেবেই বাবার বড় কষ্ট হয়েছিল, তাই আমার বিয়ের ব্যবস্থা সমস্ত বাবাই করে গিয়েছিল। হঠাৎ গুলাবি আসতেই কথা বন্ধ হয়ে গেল। গুলাবি দৌড়তে দৌড়তে এলো, এসেই বলল, চৌধুরী সাহেব এসেছে দিদিমণি, আপনাকে খুঁজছে। কেন? আমাকে খুঁজছেন কেন? তা জানি না, সঙ্গে আরও 4 জন লোক এসেছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হচ্ছে। নয়না উঠল, অলকা উঠল। হঠাৎ 4-5 জন লোকই বা এলো কেন? এমন তো কখনো হয়নি আগে। বুলবুল চৌধুরী তার এস্টেট নিয়ে ব্যস্ত, সেখানকার ঝামেলা নিয়ে তার দিন রাত কাটে, এই ধারণাই ছিল নয়না চৌহানের। কিন্তু বাড়িতে যে এত লোক নিয়ে আসবেন এর আগে কখনো ঘটেনি। বাড়ির দরজার সামনে গাড়ি দাঁড়ালো। নয়না গাড়ি থেকে নেমে ভেতরে যাচ্ছিল। পার্লারের পাশ দিয়ে রাস্তা। বুলবুল চৌধুরী দেখতে পেয়েছিল নিশ্চয়ই।
নয়না দোতলায় নিজের ঘরে গিয়ে বসতেই বুলবুল চৌধুরী হাতে একটা কাগজ নিয়ে এলো। অলকার দিকে চেয়ে বলল, তুমি একটু ঘর থেকে বাইরে যাও তো অলকা। অলকা বাইরে চলে গেল নিঃশব্দে। বুলবুল চৌধুরী জিজ্ঞেস করল, বাড়াতে গিয়েছিলে বুঝি? নয়না বলল, হুম। বুলবুল চৌধুরী বলল, খুব ভালো, খুব ভালো। কারোর বাড়িতে গিয়েছিলে নাকি? নয়না বলল, না। তাহলে? এমনি পাহাড়ের দিকে। খুব ভালো, অমনিই রোজ বেড়াবে। ঝামেলাটা কমে গেলে আমি তোমার সঙ্গে বেড়াতে বেরোবো। নয়না জিজ্ঞেস করল, কবে তোমার কাজ শেষ হবে? এই শেষ হয়ে এলো বলে আর বেশি দিন নেই, সমস্ত মিটিয়ে এনেছি, তারপর একেবারে ফ্রি। এই দেখো না, ওরা সবাই এসেছেন, সেই কাজেই তো। ওরা কারা? আমারই বিজনেস পার্টনার। এতদিন সবাই মিলে একসঙ্গে কাজ করেছি, এখন এসেছেন বাকি কাজটা সারতে। নয়না জিজ্ঞেস করল, বাকি কাজটা কি? সেটা দেখাতেই তোমার কাছে এসেছি। বুলবুল চৌধুরী হাতের কাগজটা নয়নার দিকে এগিয়ে দিল। এটা কি? বুলবুল চৌধুরী বলল, পড়েই দেখো না। নয়না কাগজটা নিয়ে পড়তে লাগল। বুলবুল চৌধুরী বলল, পড়বার তেমন কিছু নেই, কোনো গণ্ডগোল নেই এতে। তুমি সই না করলে হবে না, তাই একটা সই করে দাও ওতে। নয়না সমস্তটা পড়ল। বলল, এ যে গুলমোহর এস্টেটের ব্যাপার। হ্যাঁ, তোমার এস্টেট বলেই তোমার সই দরকার। কিন্তু এস্টেট মর্টগেজ দেবে কেন? না দিলে টাকাটা পাচ্ছি না বলে। ওই 15 লাখ টাকার জন্যই তো সব আটকে যাচ্ছে। কিন্তু আমার এস্টেট আমি মর্টগেজ দেব কেন? বুলবুল চৌধুরী বলল, না মর্টগেজ দিলে আমি যে মুশকিলে পড়ব। তা এত টাকা হঠাৎ দরকারি বা কিসের? কি এমন হয়েছে তোমার? বুলবুল চৌধুরী বলল, কিছু না হলে কি আর তোমার কাছে এই কাগজ সই করাতে আসি? তুমিই বলো না, তোমার এস্টেটও যা, আমার এস্টেটও তো তাই। তোমার আমার টাকা কি আলাদা? নয়না বলল, সে কথা থাক, কিন্তু আমার এস্টেট মর্টগেজ দিলে তোমার কি লাভ হবে? বুলবুল চৌধুরী বলল, সে কি, আমার লাভ না হলে তোমাকে বলি? জানো চারিদিকে আমার কীরকম ঝামেলা চলছে। সাত করি কি আর বিয়ে করার পরও একদিন বাড়ি থাকতে পারি না। এই ঝামেলাটা মিটে গেলেই এবার থেকে বাড়িতেই থাকবো আরামে, আর দৌড়ঝাঁপ করতে হবে না আমাকে। হঠাৎ বাইরে মিসেস চোপড়ার গলা শোনা গেল। কই মিসেস চৌধুরী আছেন নাকি? বুলবুল চৌধুরী কাগজটা টেনে নিল নিজের হাতে। অলকা এতক্ষণ বাইরে নিজের ঘরে ছটফট করছিল। দিদির ঘর থেকে দুজনের গলার আওয়াজ আসছিল। এমন জোরে জোরে তো কখনো কথা বলে না দিদি। ঝগড়া হচ্ছে নাকি? মিসেস চোপড়া ঘরে আসতেই অলকাও পেছন পেছন এলো। বুলবুল চৌধুরী তখন অন্য রকম বলল, আসুন মিসেস চোপড়া, কেমন আছেন? মিসেস চোপড়া বললেন, আপনার তো দেখাই পাওয়া যায় না মিস্টার চৌধুরী। আপনি নতুন বিয়ে করে বউ নিয়ে এলেন, তারপর থেকে তো আপনার দেখাই নেই। নতুন বউকে ছেড়ে আপনি থাকতে পারেন? আমি তো তাই মিস্টার চোপড়াকে বলি মিস্টার চৌধুরীকে দেখে এসো তো, কেমন ঝাড়া ঝাপটা মানুষ। আর তুমি কেবল দিন রাত আমার পেছন পেছন লেগে পড়ে আছো, এটা কি ভালো? বুলবুল চৌধুরী বলল, আমার অনেকগুলো ঝামেলা চলছে, তাই আর বাড়িতে আসতেই পারি না ঘন ঘন। মিসেস চোপড়া বলল, মিস্টার চোপড়াকে তো তাই আমি বলি, আমার জন্য তোমার কাজকর্ম সব রসাতলে গেল। আমার কথা না ভেবে একটু কাজকর্মের কথা ভাবো দেখিনি। তা শুনবেন তিনি কি বলেন? কেউ শুনতে চাইল না। তবু মিসেস চোপড়া নিজে থেকেই বলল, তিনি বলেন কাজকর্ম তো চিরকালই থাকবে, তার জন্য কি আর জীবনটা মাটি করব বলতে চাও? তা আমি যদি একটু সামনে গিয়ে দাঁড়াই, তোর কাজকর্ম সব নষ্ট হয়ে গেল। তারপর একটু থেমে বলল, আমার এক এক সময় মনে হয় এটাও একটা পাগলামি, নইলে বউয়ের জন্য এত পাগলামি কেউ করে? এই দেখুন না, এই কানের যে দুলটা পড়েছে, এটা কাল কিনে এনেছেন। কোনো দরকার ছিল না এটার, খামোখা টাকা নষ্ট করবার ফোন দিই। এসব বহুবার শোনা গল্প, সুতরাং এসব কথার কেউ জবাবও দেয় না, এ নিয়ে কেউ তর্কও করে না। তারপর হঠাৎ যেন মনে পড়ে গেছে, এমনিভাবে বলল,
হোমা, একটা কথা বলতে তো ভুলেই গেছি। সবাই চাইল মিসেস চোপড়ার দিকে। আপনি যে আর্টিস্টকে দিয়ে আপনি ছবি আঁকিয়েছেন, আমিও সে আর্টিস্টকে দিয়ে ছবি আঁকাচ্ছি। বুলবুল চৌধুরী মুখে এতক্ষণে কথা ফুটল। কোন আর্টিস্ট? আনন্দ মিশ্র, খুব ভালো আর্টিস্ট। আপনার পছন্দ খুব ভালো। মিস্টার চোপড়া তো আমার ছবি আঁকার জন্য বাড়িতে ডেকে এনেছেন তাকে। আর্টিস্ট আমাকে বলছিল আপনার ফিগার মিসেস চৌধুরীর চেয়েও ভালো। আমি বললাম, কি যে বলেন আপনি আর্টিস্ট। এতক্ষণে অলকা কথা বলে উঠল। সে আর নিজেকে চেপে রাখতে পারল না। জিজ্ঞেস করল, আর্টিস্ট আপনার বাড়িতেই আছে? হ্যাঁ। তুমিও বুঝি চেনো আর্টিস্টকে? কোথা থেকে যে হঠাৎ আর্টিস্টের প্রশ্ন উঠল, আর সঙ্গে সঙ্গে যেন সমস্ত আবহাওয়াটা আমূল বদলে গেল। বুলবুল চৌধুরী মুখের চেহারাটা যেন নিষ্ঠুর হয়ে উঠল এক মুহূর্তে। আর বেশিক্ষণ দাঁড়ালো না সেখানে। বলল, আমি আসি মিসেস চোপড়া, নিচে আমার কয়েকজন গেস্ট এসেছে। মিসেস চোপড়া বেশি কথার মানুষ, কথা বলতে পারলে বেঁচে যায়। একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলতে তার ভালো লাগে। যে শোনে সে তার স্বামী, আর কেউ নয়। কিন্তু সে কথা প্রতিদিন শোনবার মতো মানুষ কোথায় বা সে পাবে? মিসেস চোপড়া চলে যাবার পরেই অলকা জিজ্ঞেস করল, দিদি, আর্টিস্টকে একবার দেখে আসবো? কেন? এমনি, অনেক দিন দেখিনি, আমার মন কেমন করছে, যাব? নয়না বলল, না। কেন? বারণ করছো কেন? চৌধুরী সাহেবের ইচ্ছে নয় যে আমরা তার কাছে যাই। কি সে আসুক এখানে। অলকা জিজ্ঞেস করল, কি করে বুঝলে? সে আমি বুঝতে পারি। আবার যেন বাইরে কার পায়ের শব্দ হলো। বোধ হয় চৌধুরী সাহেব আসছে। কিন্তু না, গুলাবি। গুলাবি ঘরে এসে নয়নের জামা কাপড় সব গুছিয়ে রাখল। জিজ্ঞেস করল, আপনার চুল বেঁধে দেব দিদিমণি? নয়না বলল, না থাক। চৌধুরী সাহেব কোথায়? গুলাবি বলল, নিচেই, খানাপিনা তৈরি হয়ে গেছে, সবাই খাচ্ছে। আচ্ছা, তুই যা এখন। গুলাবি চলে যেতেই হঠাৎ বুলবুল চৌধুরী আবার এসে ঘরে ঢুকল, হাতে সেই কাগজখানা। বলল, যে কথাটা তোমায় বলেছিলাম সইটা করে দাও, ওরা সবাই ওয়েট করছে। ওতে আমি সই করতে পারবো না। কেন? সই করবে না কেন? ও আমার বাবার দেওয়া এস্টেট, ওতে আমি হাত দিতে পারবো না। হাত দিতে পারবো না মানে? এতে কি তোমার লোকসান হবে? কিছু সন্দেহ করছো? নয়না বলল, তা জানি না। আমার বাবার জিনিস আমাকে তিনি উইল করে দিয়ে গেছেন ওর রাইটস ভোগ করবার জন্য, মর্টগেজ দেওয়ার জন্যও নয়, বিক্রি করবার জন্যও নয়। বুলবুল চৌধুরী বলল, প্রপার্টি তাহলে মানুষ কি জন্য করে? বিপদের দিনে যাতে উপকারে লাগে, সেই জন্যই তো। আমার বিপদের দিনেও তুমি আমাকে বাঁচাবে না? নয়না চুপ করে রইল। তারপর মুখ তুলে বলল, আমাকে সই করতে তুমি বলো না। কিন্তু তাহলে কি তুমি চাও আমি বিপদে পড়ি? আর আমার বিপদ আর তোমার বিপদ কি আলাদা? আর বিপদের কথাও তো তোমার ভাবা উচিত। নয়না কোনো কথার উত্তর দিল না। বুলবুল চৌধুরী গর্জন করে উঠল, কি কথা বলছো না যে? নয়না বলল, আমার সলিসিটরকে না জিজ্ঞেস করে আমি সই করব না। তার মানে? বুলবুল চৌধুরী যেন রাগে ফুঁসতে লাগল। আবার বলল, তার মানে তোমার সলিসিটরকে তুমি আমার চেয়ে বেশি বিশ্বাস করো? আমি তোমার কেউ নই? সলিসিটরই তোমার সব? আমার বিপদের কথাটা একবারও তুমি ভাববে না? আমার বিপদ কি তোমার বিপদ নয়? তুমি আমাকে এতই পর মনে করো? অলকা যে পাশে দাঁড়িয়ে আছে সে খেয়ালও যেন ছিল না বুলবুল চৌধুরীর। বুলবুল চৌধুরী কথা বলতে বলতে উত্তেজনায় সমস্ত কিছু জ্ঞান যেন হারিয়ে ফেলেছে। তখন উত্তর দিচ্ছে না দেখে বুলবুল চৌধুরী আবার বলল, আমার পার্টনার্সরা সবাই ওয়েট করছে তোমার সইয়ের জন্য। এখন তুমি যদি সই না করো তাহলে আমি তাদের মুখ দেখাবো কি করে? নয়না বলল, আমি সই করতে চাইছি না সেই কথাটা গিয়ে ওদের বলো। সেটা কি আমার পক্ষে গৌরবের হবে? সত্যি কথা বললে গৌরবের হবে না কেন?
নিজের স্ত্রী বাধ্য নয়, এর চেয়ে লজ্জার আর কিছু আছে পৃথিবীতে? কিন্তু আমি তো বলছি না আমি সই করব না। আমি শুধু বলছি আমি সলিসিটরকে জিজ্ঞেস করে তবে সই করব। বুলবুল চৌধুরী আবার রেগে উঠল। কেবল সলিসিটর আর সলিসিটর? তুমি কি মনে করো আমি তোমায় ঠকাবো? আমি তোমার স্বামী হয়ে তোমাকে বিপদে ফেলবো? তোমার টাকা থাকলে সে তো আমারই টাকা। তোমার স্বামী হয়ে তোমাকে আমি ঠকাতে পারি? এত কি নীচ তুমি মনে করো আমাকে? নয়না বলল, দেখো, বারবার কেন তুমি আমাকে একই কথা বলছো? কিন্তু আমি সই করব না। সই করবে না? এই তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। আচ্ছা, আমিও দেখে নেব এই তোমার শেষ কথা কিনা। বলে ঘর থেকে বেরিয়ে গেল বুলবুল চৌধুরী। ঘর থেকে বেরিয়ে যেতেই অলকা দিদির সামনে এলো, বলল, তুমি যা তা জিনিসে সই করো না দিদি। আমি বলছি তুমি সই করো না। শেষকালে কি হতে কি হবে বলা যায় না। নয়না চৌহান তখনও বিমূঢ় হয়ে আছে, তখনও যেন তার ঘোর কাটেনি। অলকা আবার বলল, দিদি, আমি আর্টিস্টের কাছে যাব, গিয়ে সব বলবো তাকে। নয়না বলল, না, এখন নয়। কিন্তু চৌধুরী সাহেব যদি খারাপ কিছু করে, যদি জোর জবরদস্তি করে তোমার কাছ থেকে সই করিয়ে নেয়? নয়না বলল, না, সে কেউ পারবে না। চৌধুরী সাহেব সব পারে দিদি। আমার বড় ভয় করে চৌধুরী সাহেবকে। নয়না বলল, তোর কিছু ভয় নেই। আমিও কেমন মেয়ে তাই একবার দেখিয়ে দেব। কিন্তু তুমি কি করে দেখাবে? তোমাকে কে সাহায্য করবে? আমাদের কে আছে? নয়না বলল, কারো সাহায্য দরকার নেই আমার। আমি একলাই 100। চৌধুরী সাহেব কি মনে ভেবেছে আমি মেয়ে মানুষ বলে আমার কোনো ক্ষমতা নেই? অলকা জিজ্ঞেস করল, তোমার কিসের ক্ষমতা? তোমার কে আছে যে তোমাকে বাঁচাবে? নয়না বলল, দেখ না আমি কি করি। কি করবে তুমি? নয়না বলল, যা করব তুই দেখতেই পাবি। তুই এখন যা। জিজ্ঞেস করলাম, তারপর? শিবনাথ বলল, আমি শুধু তোমাকে পয়েন্টস দিয়ে যাচ্ছি। পুরো গল্পটা লিখবার ভার তোমার উপর। লিখতে গেলে এ গল্প তোমার মহাভারত হয়ে যাবে। কারণ নৈনিতালে আর কাঠগুদামে গিয়ে থাকতে হবে, ওখানকার ব্যাকগ্রাউন্ড মিশাতে হবে। এই গল্প তো শুধু গল্প নয়, এ হলো একটা সমাজের ছবি। যে সমাজ বাইরে বড় বড় কথা বলে, যে সমাজ আমাদের মাথার উপর রাজত্ব করে, যে সমাজের দিকে আমরা লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকি, এ সেই সমাজের গল্প। এদের খবরই ইভস উইকলিতে বেরোয়। এরাই ইন্ডিয়ান, এরাই ইন্ডিয়ার মধ্যবিত্ত সমাজের মাথার মণি। এদের জন্য আমরা যারা কোর্টে মক্কেল চড়িয়ে খাই বেঁচে আছি, 2 পয়সা কামাচ্ছি। তাই বুলবুল চৌধুরী বিয়ের আগে নয়না চৌহানের চোখে অন্য মানুষ ছিল, আর বিয়ের পর অন্য মানুষ হয়ে গেল রাতারাতি। কোথায় রইল তার লাখ লাখ টাকার গল্প, আর কোথায় রইল তার ভদ্রতা? সমস্ত কিছু যেন এক মুহূর্তে হাওয়া হয়ে উড়ে গেল নয়না চৌহানের চোখের সামনে। সেদিন নয়না ঘরেই বসেছিল। বিকেল হয়ে গেছে। গুলাবে চুল বেঁধে দিচ্ছিল। চুল বেঁধে দিতে দিতে বলল, চৌধুরী সাহেব কিন্তু খুব রেগে গেছে দিদিমণি। নয়না বলল, তা জানি। চৌধুরী সাহেবকে কেন রাগিয়ে দিচ্ছেন দিদিমণি? সাহেব তো ভালো কথাই বলছে। নয়না এবার রেগে গেল। তুই চুপ কর তো গুলাবি, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। চৌধুরী সাহেব আমার সঙ্গে কিভাবে কথা বলে তা শুনেছিস? গুলাবি একথার উত্তর দিল না, নিজের মনে কাজ করতে লাগল। নয়না আবার বলল, অন্য বউ হলে এতদিন অমন আদমির মুখে জুতো মেরে চলে যেত। গুলাবি বলল, ছি দিদিমণি, নিজের আদমি সম্বন্ধে অমন কথা বলতে নেই। আমি আপনার ভালোর জন্যে বলছি। বিপদে পড়েছে বলেই সাহেব অমন মেজাজি হয়ে উঠেছে। নয়না বলল, তা পুরুষ মানুষের যদি মেজাজ থাকতে পারে, তো মেয়ে মানুষের বুঝি মেজাজ থাকতে নেই? মেয়ে মানুষের মেজাজ থাকলে বুঝি যত দোষ। গুলাবি বলল, আমি তো মেয়ে মানুষ দিদিমণি, আমি মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝি বলে বলছি। নয়না বলল, তুই আমার কষ্টটা বুঝবি কি করে? তোর কি আমার মতো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি, কিন্তু বুঝতে তো পারছি সবই। কতটুকু তুই দেখতে পাচ্ছিস গুলাবি?
আমার বুকের মধ্যে যে কি হচ্ছে তুই কি করে জানতে পারবি? আর কে বা কি করে বুঝতে পারবে? হঠাৎ কি যেন একটা ঘরের ভেতর এসে পড়লো জানলা দিয়ে। কে যেন কি ছুঁড়ে দিল ঘরের ভেতর। কি পড়লো দেখ তো গুলাবি? জানালা দিয়ে জিনিসটা পড়েছিল ভেতরে। একটা কাগজের টুকরো। কাগজটাকে পাকিয়ে গুলি করে কেউ যেন ভেতরে ছুঁড়ে ফেলেছিল। গুলাবি সেটা কুড়িয়ে নিয়ে নয়নার হাতে দিতে গেল। কি এটা? এর ভেতরে কি আছে? গুলাবি দুহাত দিয়ে কাগজের গুলিটা খুলে ফেলল। ভেতরে কিছুই নেই, কিন্তু কাগজের উপর কি যেন লেখা রয়েছে। গুলাবি বলল, কি যেন লেখা রয়েছে কাগজে। কি লেখা আছে? আমি কি পড়তে জানি দিদিমণি? আপনি পড়ে দেখুন না। নয়না কাগজটা নিয়ে পড়তে লাগল। গুলাবি লক্ষ্য করল পড়তে পড়তে নয়নার চোখ মুখ যেন বড় তীক্ষ্ণ হয়ে এলো। তারপর কাগজটা ভাঁজ করে নিজের পাঞ্জাবির মধ্যে রেখে দিল। দিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, চৌধুরী সাহেব কোথায়? চৌধুরী সাহেব তো বাড়িতেই নেই। আর অলকা? অলকা দিদিমণিও নিজের ঘরে রয়েছে। নয়না বলল, তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি আমায় পাঞ্জাবি সালোয়ারটা বার করে দে। কেন দিদিমণি, কোথাও বেরোবে? হ্যাঁ। ও চিঠিতে কি লেখা আছে দিদিমণি? কে লিখেছে চিঠি? নয়না রেগে গেল। কথা বলিস কেন? বলল, তোরা তো খবরে কি দরকার শুনি? তুই সব কথাতে। গুলাবি আর কথা না বলে সালোয়ার পাঞ্জাবি বার করে দিল। নয়না সেগুলি পরে তৈরি হয়ে নিল। গুলাবি বলল, অলকা দিদিমণিকে ডেকে দেব দিদিমণি? নয়না বলল, না। আমি আপনার সঙ্গে যাব? নয়না আবার বলল, না। যদি অলকা দিদিমণি কিছু জিজ্ঞেস করে তো কি বলবো? বলবি আমি এক্ষুনি আসছি। গুলাবি তবু পেছনে পেছনে আসতে লাগলো। জিজ্ঞেস করলো, এখন একলা একলা কোথায় যাচ্ছেন দিদিমণি? এ সময় একলা বাইরে যাওয়া কি ভালো? আমিও সঙ্গে যাই না। না, তোকে আসতে হবে না, বলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নেমে এলো। গুলাবি পেছন থেকে বলল, গাড়ি তৈরি করতে বলবো? নয়না বলল, না, তাড়াতাড়ি আছে, আমার দেরি হয়ে যাবে। চৌধুরী সাহেব এসে পড়লে কি বলবো? কিছু বলতে হবে না, বলবে আমি এক্ষুনি ফিরে আসছি। বলে গেট পেরিয়ে বাইরের রাস্তায় বেরিয়ে পড়ল নয়না চৌহান। এতটুকু দেরি হলে যেন তার মহা সর্বনাশ হয়ে যাবে। একদিন কবে একটি প্রীতিময়ী মেয়ে ইন্ডিয়ার এক বর্ধিত জনপদে জন্মগ্রহণ করেছিল, অত্যন্ত আরাম আর বিলাসের মধ্যে। তার পা টেপা, চুল বাঁধা, ঘুম পাড়ানোর জন্য ঝি, আয়া, দাস দাসী সবসময় মজুদ থাকত। সেই মেয়েটিকে আবার একদিন আত্মরক্ষার জন্য এমন করে সতর্ক সাবধান হয়ে বিপদের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হবে, তাই বা কে কল্পনা করতে পেরেছিল? কে ভাবতে পেরেছিল তার 15 লাখ টাকা আয়ের প্রপার্টি একদিন তার কাল হবে? আত্মা চৌহানের এত যত্নে উপার্জন করা প্রপার্টি একদিন তার মেয়ে নয়না চৌহানের অপঘাতের প্রধান কারণ হয়ে উঠবে। যার কেউ নেই তাকে নিজেকেই নিজের ভার নিতে হয়। সংসারে বোধ হয় হেরে যাওয়ার মতো অপমান আর নেই। আর যদি হেরেই যেতে হয় তো শেষ পর্যন্ত লড়াই করেই হারব। তুমি আমার ক্ষতি করবার চেষ্টা করো, আমি তোমায় বাধা দেব, তোমাকে আঘাত করব। নিজের ক্ষতির কথা না ভেবেই আঘাত করব। আর ক্ষতি করার ক্ষমতাই বা তোমার কতটুকু, যদি আমি আমার নিজের ক্ষতি না করি? কদিন ধরে নয়না চৌহান ভাবছিল এর থেকে তার মুক্তি কোথায়, কেমন করে সে নিজের মর্যাদায় নিজেকে প্রতিষ্ঠা করবে, কেমন করে এই ষড়যন্ত্র থেকে রেহাই পাবে। ঠিক যে জায়গাটার কথা চিঠিতে লেখা ছিল সেই জায়গাটা এসে দাঁড়ালো নয়না। অস্পষ্ট ঝাপসা হয়ে এসেছে চারিদিক, ভালো করে রাস্তা দেখা যায় না। এই রাস্তা দিয়ে গাড়িতে করে এসেছে বরাবর। কেমন যেন নিজের অজ্ঞাতেই ভয় ভয় করতে লাগলো। কোথাও কেউ নেই, সমস্ত আবহাওয়াটা যেন অসাড় হয়ে পড়ে আছে। একটা ছোট ঝিঁঝি পোকাও যেন ডাকতে ভয় পাচ্ছে, যেন সবাই
উৎক্রীব হয়ে আছে নয়নার জন্য, অস্থির হয়ে আছে, স্তম্ভিত হয়ে আছে। জায়গাটার কাছাকাছি আসতেই চারিদিকে চেয়ে দেখল নয়না। কই, কোথায় সে? কতক্ষণ পরে আসবে? হঠাৎ মনে হলো একটা মোটা গাছের আড়ালে যেন কাকে লুকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আর্টিস্টের শরীরের একটা অংশ শুধু দেখা যাচ্ছে। হয়তো কেউ দেখে ফেলবে বলে ওখানে লুকিয়ে রেখেছে নিজেকে। কাছে গিয়ে ডাকল, আর্টিস্ট। সঙ্গে সঙ্গে যেন ভূত দেখল নয়না, দুহাত পিছিয়ে এলো। তুমি? বুলবুল চৌধুরী টপ করে নয়নার হাতটা জোরে ধরে ফেলেছে। কোথায় আর্টিস্ট? কোথায় সে? কখন আসবে? নয়নার সমস্ত মুখ, চোখ, নাক নীল হয়ে এসেছে ভয়ে। এমন করে বুলবুল চৌধুরীর সঙ্গে এভাবে এখানে দেখা হয়ে যাবে কল্পনাও করতে পারেনি সে। কার সঙ্গে দেখা করতে এসেছো এখানে, বলো? কারো সঙ্গে নয়। তুমি আর্টিস্টের সঙ্গে দেখা করতে এসেছিলে তো? নয়না চমকে উঠল। ভয় পেও না, সত্যি কথা বলো। নয়না বলল, না। আবার মিথ্যে কথা? লজ্জা করে না তোমার মিথ্যে কথা বলতে? নয়না বলল, না, আর্টিস্টের সঙ্গে দেখা করতে আসিনি এখানে, আমাকে বিশ্বাস করো। বুলবুল চৌধুরী বলল, তাহলে নিজের কানকেও অবিশ্বাস করতে বলো। এরপর নয়নার আর কোনো কথা বলবার নেই। উত্তর দিচ্ছ না কেন? জবাব দাও। এত অধঃপতন তোমার, এত নিচে নেমেছ তুমি। লুকিয়ে দেখা করতে এসেছো বলে বুঝি অলকাকেও সঙ্গে আনোনি, গাড়িটাও নিয়ে আসুনি? না, বিশ্বাস করো, আমি আর্টিস্টের সঙ্গে দেখা করতে আসিনি। তবে কার সঙ্গে দেখা করতে এসেছো লুকিয়ে লুকিয়ে? নয়না মাথা তুলে দাঁড়ালো। না, লুকিয়ে লুকিয়ে আসিনি। লুকিয়ে আসুনি তো আমাকে দেখে চমকে উঠেছিলে কেন? নয়না বলল, তুমি যে আমার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে আসবে তা কল্পনা করতে পারিনি বলেই চমকে উঠেছিলাম। কিন্তু এবার আমি সামলে নিয়েছি। ভেবেছ তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি? তা মনে করো না। তোমাকে যদি আমি ভয় পেতাম তো আজ তুমি আমার সামনে এমন কাছে দাঁড়িয়ে থাকতে পারতে না। তার মানে? তার মানে বলে আর তোমাকে আমি অপমান করতে চাই না। কেন? আমি তোমাকে চিনে নিয়েছি বলেই অপমান করতে চাই না। যে নিজ তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। বুলবুল চৌধুরী হঠাৎ নয়নার হাতটা ধরে ফেলল, বলল, তুমি যে দেখছি মানুষের সম্মান রেখে কথা বলতে ভুলে গেছ। নয়না তাড়াতাড়ি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে গর্জে উঠল, তা তুমি কি মানুষ? তুমি নিজেকে মানুষ বলেই মনে করো নাকি? বুলবুল চৌধুরী বলল, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তা বাড়াবাড়ি করবে বলেই তো চোরের মতন লুকিয়ে আমার পেছনে পেছনে এসেছ। না, আমি শুধু দেখতে এসেছিলাম কার সঙ্গে দেখা করবার জন্য তুমি এখানে আসছো, কে তোমার মনের মানুষ। আর দেরি হলো না, সঙ্গে সঙ্গে নয়না বুলবুল চৌধুরী গালে এক চড় মেরেছে। অভদ্র, ইতর কোথাকার! বুলবুল চৌধুরী সাধারণ স্বাভাবিক মানুষ নয়। সঙ্গে সঙ্গে সেও নয়নার হাতটা আবার ধরে ফেলেছে। নয়না হাতটা ছাড়াবার চেষ্টা করল, কিন্তু বুলবুল চৌধুরীর হাতের জোর আরও অনেক বেশি। টানাটানিতে নয়না বোধহয় পড়ে যাচ্ছিল, কিন্তু সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে। বুলবুল চৌধুরী বলল, না, কে তোমাকে চিঠি লিখেছিল আমাকে আগে বলো। তোমাকে যদি বলবো তাহলে কেন এখানে এসেছি? তাহলে বলবে না তুমি? না। বুলবুল চৌধুরীর ভদ্রতার খোলস তখন খুলে গেছে। হঠাৎ নয়নার পাঞ্জাবির ভেতরে হাতটা ঢুকিয়ে দিয়েছে। নয়না নিজেকে ছাড়িয়ে নেবার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু বুলবুল চৌধুরীর হাতের মুঠোর মধ্যে তখন চিঠিটা উঠে এসেছে। নয়না চিঠিটা কেড়ে নিতে গেল, কিন্তু বুলবুল চৌধুরী তাকে এড়িয়ে সেটা দূরে সরিয়ে ফেলে পড়বার চেষ্টা করছে। নয়না চিৎকার করে উঠল, দাও, আমার চিঠি দাও, আমাকে দাও। অন্ধকারে চিঠিটা ভালো পড়া গেল না। পকেট থেকে টর্চ বার করে ততক্ষণে দেখে নিয়েছে বুলবুল চৌধুরী। তখন আর সহ্য হলো না। নিজে নাম সই রয়েছে জানকীর।
পড়তে পড়তেই বুলবুল চৌধুরী গলা দিয়ে বেরিয়ে এলো, এত দূর গড়িয়েছে। নয়না বলল, জেনেই যখন গিয়েছো তখন বলি, তোমার অত্যাচার আমি আর সহ্য করব না। তুমি আমাকে খুন করে ফেললেও সহ্য করব না। যতক্ষণ ওই কাগজটায় সই না দেবে ততক্ষণ সহ্য করতেই হবে। এর পরেও তোমার ওই কথা বলতে সাহস হয়? বুলবুল চৌধুরী বলে উঠল, আমার সাহসের তুমি আর কতটুকু দেখলে? যদি আরও দেখতে চাও তো তাও দেখাতে পারি। তুমি এখন বাড়ি যাও, এখন আমি দেখব ও মেয়েটার এত সাহস কোত্থেকে এলো। ঠিক করে বলো তো, ও মেয়েটিকে? কেন ওকে আটকে রেখেছো পাগলা কারদে? আমি কোনো কথার জবাব দেব না। তুমি এখান থেকে যাবে কি না আগে বলো। আমি যাব না। যাবে না? তুমি কি মনে করো মাথার উপর ভগবান বলে কেউ নেই? তুমি একটার পর একটা অপরাধ করে যাবে আর তার শাস্তি পাবে না? ভগবানের কথাটা শুনেই বুলবুল চৌধুরী হেসে উঠল। ভগবান কি শুধু একলা তোমার সম্পত্তি? আমার ভগবান নেই? ভগবান কি একলা তোমার ভালোটাই দেখবে, আমার স্বার্থটা দেখবে না? ভগবানের নাম করতে তোমার লজ্জা করে না? বুলবুল চৌধুরী বলল, দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা শোনবার সময় আমার নেই। তুমি যাবে কিনা তাই বলো আগে। যদি বলি যাব না, তো তুমি কি করবে আমার? দেখবে কি করব? হ্যাঁ, দেখি না। বুলবুল চৌধুরী নয়নার ঘাড়টা ধরতেই নয়না আর দাঁড়ালো না, সোজা দৌড়তে দৌড়তে ছুটল বাড়ির দিকে। যাবার আগে বলে গেল, আচ্ছা, আমি এর প্রতিশোধ কেমন করে নিতে হয় দেখাচ্ছি। জিজ্ঞেস করলাম, তারপর? শিবনাথ বলতে লাগল, প্রসিকিউশনের কেসটা এই এভিডেন্সে অনেকটা সুবিধে হয়ে গেল। প্রসিকিউশন প্রমাণ করে দিল যে আসামি ফরিয়াদের উপর অন্যায় অত্যাচার করেছে। অলকা চৌহানই তার সাক্ষ্য দিল। মর্টগেজের পেপারের উপর নয়না চৌহান সই করেনি বলে আসামি খুবই অত্যাচার করেছে, তার প্রমাণ পাওয়া গেল। কেস অনেক স্ট্রং হয়ে গেল নয়না চৌহানের পক্ষে। কিন্তু মুশকিল করলে নয়না চৌহান নিজেই। বললাম, কেন? নয়না চৌহানে যে ভালো করে বলতে পারলে না কি ঘটেছিল সেই রাত্রিরে। তার যে তখন কিছুই মনে ছিল না। কি বলতে কি বলে গেল, তাতেই কেস আসামির ফেভারে চলে গেল। কি করে? শিবনাথ বলল, সেই কথাই তো তোমাকে বলছি। বুলবুল চৌধুরী কি সোজা লোক? সব আটঘাট বেঁধে কাজ করেছে সে, যাতে কেউ কিছু জানতে না পারে। সেই সন্ধেবেলা যখন নয়না চৌহান বাড়ি ফিরে গেল দৌড়তে দৌড়তে, তখন বুলবুল চৌধুরী চুপ করে লুকিয়ে দাঁড়িয়ে আছে সেখানে, যেন কেউ দেখতে না পায়। হঠাৎ খানিক পরেই মনে হলো যেন জানকী আসছে। এতদিন যে পালিয়ে বেড়াচ্ছে, আজ এতদিন পরে তাকে ধরবার সুযোগ এসেছে। চিঠিটাতে লেখা আছে ঠিক এই পাহাড়টার তলায় এসে নয়না চৌহানের সঙ্গে দেখা করবে। বুলবুল চৌধুরী চুপ করে দাঁড়িয়ে রইল গাছটার আড়ালে। জানকী আসছে, আরও কাছে এলো। কিন্তু হঠাৎ তার কি যেন সন্দেহ হয়েছে। হয়তো বুলবুল চৌধুরীকে দেখতে পেয়েছে, নইলে অমন করে হঠাৎ পালাতে যাবে কেন? বুলবুল চৌধুরী আর দেরি করলে না, পেছন থেকে লাফিয়ে পড়ল জানকীর উপর, আর সঙ্গে সঙ্গে জানকী চিৎকার করে উঠেছে। এবার জানকীও চিৎকার করে উঠেছে, ছাড়ো আমাকে, ছাড়ো! আবার এখানে এসেছিস? একবার যখন ধরেছি তোকে তখন আর ছাড়ি? বল, তুই কেন এসেছিস? ছাড়ো বলছি, নইলে আমি সব বলে দেব। পাগলের কথা কে বিশ্বাস করবে? তুই তো পাগল। আমি যদি পাগল হই তো তুমিও পাগল। তোর মা জানে তুই পাগল কি না? লোকে তোর কথা বিশ্বাস করবে না তোর মার কথা বিশ্বাস করবে? পুলিশের কাছে গেলে তারা তোকেই ধরে পাগলা গারদে পুড়ে দেবে। কেন পালিয়ে এসেছিস বল? কেন আমার সর্বনাশ করতে এসেছিস? আমাকে ছাড়ো তুমি, নইলে আমি সকলকে বলে দেব। তোর কথা কে বিশ্বাস করবে? নয়না চৌহান বিশ্বাস করবে। নয়না চৌহানকে বলবার জন্যই তো আমি এসেছি, তোমার সর্বনাশ করবার জন্য তো এসেছি। আমি না হয় পাগল, কিন্তু নয়না চৌহানের কথা তো পুলিশ বিশ্বাস করবে। তাকে তো আর লোকে পাগল বলবে না। নয়না চৌহান আর বেশি দিন নয়। তুমি তাকেও পাগল তৈরি করবে? আমার পথে যে কাটা হয়ে দাঁড়াবে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। আমাকে এখনো চিনিসনি তুই? খুব চিনেছি, চিনেছি বলেই তো আমার এই দুর্দশা। দুর্দশার তো এখন অনেক বাকি। দুর্দশার হয়েছে কি?
কিন্তু মনে ভেবেছ কেউ তোমায় ধরতে পারবে না? কেউ তো এতদিনেও ধরতে পারলো না। তুই তো ধরতে পারতিস, কিন্তু তোর কথা কে বিশ্বাস করবে? কিন্তু আমি ছাড়া কি আর কেউ নেই ভেবেছ? একদিন আসবেই যেদিন তোমাকে জবাবদিহি করতে হবে, যেদিন সবাই জানতে পারবে তুমি বুলবুল চৌধুরী নও। সঙ্গে সঙ্গে জানকীর মুখটা চেপে ধরেছে বুলবুল চৌধুরী। দুহাতের পাতা দিয়ে চেপে ধরতেই জানকীর হাত দুটো কেমন যেন অবশ হয়ে এলো, যেন চিৎকার করবার, ছাড়িয়ে পালাবার ক্ষমতাটুকু লোপ পেয়ে গেল। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল মিত্রের লেখা একটি উপন্যাস গুলমোহর এর ৪র্থ পর্ব।